this is the continuation of characteristics of transition metal. Transition metal the characteristics যেটা there are 5 characteristics. I said যে আমি 5টা characteristics mention করেছি, and one is variable oxidation number, second one color compound, third one complex compound, fourth one catalyst, and fifth one হচ্ছে paramagnetic. তাহলে আমরা আজকে যাচ্ছি হচ্ছে তোমার characteristics of transition metal, অর্থাৎ ট্রানজিশন মেটালের যে ক্যারেক্টারিস্টিক তার আজকে ডিসকাস করব হচ্ছে গিয়ে ফরমেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ড। ফরমেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ড, তাহলে আমরা আজকে ডিসকাস করব হচ্ছে গিয়ে ফরমেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ড, যেটা নামের একদম যথার্থ, মানে নামেও কমপ্লেক্স, thinking এও complex, and quite complex topic over chemistry. Okay, so please give full attention and try করো যে complex compound এর ফরমেশনটা যেন in future এ মেনশন করতে পারো। তো দেখো যেটা মানে একটা ক্যারেক্টারিস্টিক মানে সিঙ্গেল ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন। এন্ড এটাই আজকে ফুল টাইম যাবে। হ্যাঁ, ওকে, সো এভরিবডি প্লিজ বি অ্যাটেন্টিভ। আগে জানি যে কমপ্লেক্স কম্পাউন্ডের ডেফিনেশন কি বা কমপ্লেক্স কম্পাউন্ডের মানেটা কি। কমপ্লেক্স কম্পাউন্ড, ওকে, কমপ্লেক্স কম্পাউন্ডের ডেফিনেশন বলা যেতে পারে এরকম যে a compound in which transition metal or metal ion is associated with negative ion বা এভাবে না, ঠিক, associated with a group of negative ions or neutral species which are ligands is called complex compound. So this is called complex compound. তাহলে কি হলো? a compound in which transition metal, ঠিক আছে, তার মানে এই কম্পাউন্ডে কি থাকবে? ট্রানজিশন মেটাল থাকবেই, or metal ion. Transition metal or metal ion is associated with a group of negative ions. অর্থাৎ এই মেটাল বা মেটাল আয়নটা সাথে একটা অ্যাসোসিয়েশন হবে নেগেটিভ আয়নদের, এই গ্রুপ অফ নেগেটিভ আয়ন, মানে একটা নেগেটিভ আয়ন না। রিমেম্বার, একটা পজিটিভ আয়নের এগেইনস্টে যদি একটা নেগেটিভ আয়ন হয় তাহলে ওটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। একটা পজিটিভ আয়নের এগেইনস্টে যদি একটা নেগেটিভ আয়ন হয় তাহলে সেটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। We are not discussing on ionic compound, the formation of ionic compound. So that এখানে বলা হচ্ছে গ্রুপ অফ নেগেটিভ আয়নস, অর্থাৎ অনেকগুলো আয়ন মিলে, অর নিউট্রাল স্পেসিস, অর্থাৎ নিউট্রাল হতে পারে, নেগেটিভ আয়নও হতে পারবে অথবা নিউট্রাল স্পেসিসও হতে পারবে, হুইচ আর লিগ্যান্ড, যাদেরকে বলে লিগ্যান্ড। তো লিগ্যান্ড দুই রকম হয়, নেগেটিভ লিগ্যান্ড হতে পারে, নিউট্রাল লিগ্যান্ড হতে পারে, সেই জন্য বলছে হুইচ আর লিগ্যান্ড ইজ কল্ড কমপ্লেক্স কম্পাউন্ড। এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। তো দিস ইজ দ্য ডেফিনেশন অফ কমপ্লেক্স কম্পাউন্ড। এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ডের ডেফিনেশন। তো দেখো, ফর এক্সাম্পল,
This is an example of complex compound. This is an example of complex compound. This is complex compound. যেটা নাম তোমরা জানো টেট্রামিন কপার সালফেট। টেট্রামিন কপার সালফেট। টেট্রামিন কপার সালফেট। So this is টেট্রামিন কপার সালফেট। এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এবার মিলিয়ে নেই ব্যাপারটা। এ কম্পাউন্ড ইন হুইচ ট্রানজিশন মেটাল অর মেটাল আয়ন। এখানে হচ্ছে মেটাল আয়ন হুইচ ইজ কপার 2+। এখানে হচ্ছে মেটাল আয়ন হুইচ ইজ কপার 2+। আচ্ছা, মেটাল আয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ এ গ্রুপ অফ নেগেটিভ আয়নস অর নিউট্রাল স্পেসিস। তো এখানে সে অ্যাসোসিয়েট হইতেছে চারটা অ্যামোনিয়া। কপার কার সাথে মানে কপার ভার্সাস কি এখানে অ্যামোনিয়া, কপার ভার্সাস অ্যামোনিয়া। তার মানে হচ্ছে কয়টা অ্যামোনিয়া 1 2 3 4 1 2 3 4। ঠিক আছে, তার মানে একটা কপার কয়টা অ্যামোনিয়া দিয়ে অ্যাসোসিয়েটেড বা কয়টা অ্যামোনিয়ার সাথে অ্যাসোসিয়েটেড, চারটা অ্যামোনিয়ার সাথে। তাহলে কি বলছিলাম এ গ্রুপ অফ নেগেটিভ আয়নস অর নিউট্রাল স্পেসিস, অর্থাৎ একটা না, ঠিক আছে, 2 মোর হবে। তো দ্যাট বা 2 অর 2 মোর। তাহলে এখানে চারটা অ্যামোনিয়া দেখে কি হয়েছে এই কপার আয়নটা অ্যাসোসিয়েট হয়েছে। হওয়ার পরে কি হয়েছে একটু বলি। এই অ্যাসোসিয়েশনের পরে তারা ফর্ম করতে হচ্ছে টেট্রামিন কপার 2+। কি প্রডিউস করছে টেট্রামিন কপার 2+। টেট্রামিন কপার 2+ প্রডিউস করছে টেট্রামিন কপার 2+। তার মানে হচ্ছে কপার আয়ন যখন চারটা অ্যামোনিয়া দিয়ে অ্যাসোসিয়েট হয়েছে তখন একটা আয়ন প্রডিউস করছে, একটা নতুন একটা আয়ন প্রডিউস করছে, সেটা হচ্ছে এটা টেট্রামিন কপার 2+। টেট্রামিন কপার 2+, অর্থাৎ কপারের যে 2+ সেটাই রয়ে গেছে। কপারের যে 2+, কারণ এরা নিউট্রাল, এরা সব নিউট্রাল, যার জন্য কপারের 2+টাই রয়ে গেছে। বাট চারটা অ্যামোনিয়া কপারের সাথে অ্যাকোমোডেট হয়ে আছে। এন্ড এইটা একটা সিঙ্গেল আয়নের বিহেভ করে, রিমেম্বার এটা একটা সিঙ্গেল আয়নের বিহেভ করে, যেটাকে আমরা বলবো কমপ্লেক্স আয়ন। তো এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড আর এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন। তার মানে বিফোর ফর্মিং কমপ্লেক্স কম্পাউন্ড, বিফোর ফর্মিং কমপ্লেক্স কম্পাউন্ড কি প্রডিউস করা লাগবে কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়ন ফর্ম করবে ফলোড বাই কমপ্লেক্স কম্পাউন্ড। কমপ্লেক্স আয়ন ফর্ম করবে ফলোড বাই কমপ্লেক্স কম্পাউন্ড। তার মানে আগে আয়নটা ফর্ম করবে এন্ড দিস ইজ দ্য আয়ন। এটা হচ্ছে সেই কমপ্লেক্স আয়ন। পরবর্তীতে এই আয়নের সাথে সালফেট নেগেটিভ আয়ন এসে কি করবে নতুন বন্ড ফর্ম করবে, কারণ এটা ক্যাটায়ন সালফেট আয়ন। তখন তারা কি হবে স্যার ইয়েস লিগা লিগান্ডটা কি নিউট্রাল স্পিসিসটা নাকি নেগেটিভ আয়নটা, মানে দুইটাই কি লিগান্ড বলে? মানে হ্যাঁ একটু বলি, সেটা হলো গিয়া কপার কার সাথে অ্যাসোসিয়েট হয়েছে অ্যামোনিয়ার সাথে। কপার কার সাথে অ্যাসোসিয়েট হয়েছে ফার্স্টে অ্যামোনিয়ার সাথে। অ্যামোনিয়া। অর্থাৎ সে যখন কমপ্লেক্স আয়ন ফর্ম করছে তখন কপার কার সাথে অ্যাসোসিয়েট হয়েছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া লিগেন্ড, ওই সালফেট লিগেন্ড না। সালফেট তো কমপ্লেক্স আয়নের ছিল না, সালফেট তার কমপ্লেক্স আয়নের ছিল না, ঠিক না? তো সালফেট লিগেন্ড না। অর্থাৎ তোমার এখানে শুধু আছে অ্যামোনিয়া, লিগেন্ড হিসেবে আছে কে অ্যামোনিয়া, এখানে লিগ্যান্ড হিসেবে আছে হচ্ছে অ্যামোনিয়া। এই জায়গাটাতে আমি যাচ্ছি। তাহলে এখানে লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া, অর্থাৎ ট্রানজিশন মেটাল অথবা আয়ন যে যার সাথে অ্যাসোসিয়েট হবে, যার সাথে অ্যাসোসিয়েট হবে সে হচ্ছে লিগ্যান্ড। যার সাথে সে কমপ্লেক্স আয়ন ফর্ম করবে সেটা লিগ্যান্ড। যার সাথে সে কি করবে কমপ্লেক্স আয়নটা ফর্ম করবে, যার যার সাথে অ্যাসোসিয়েট হয়ে সে হচ্ছে লিগ্যান্ড। সো দ্যাট এখানে শুধু অ্যামোনিয়াই লিগ্যান্ড, অনলি এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড। তার মানে হচ্ছে এখানে কমপ্লেক্স কম্পাউন্ডটা ফর্ম করার আগে কমপ্লেক্স আয়ন ফর্ম করবে। আর কমপ্লেক্স আয়নটা কে কে ফর্ম করবে? কমপ্লেক্স আয়নটা ফর্ম করবে হচ্ছে দুইটা পার্টি, একটা হচ্ছে যে ট্রানজিশন মেটাল আর একটা হচ্ছে লিগ্যান্ড। তারপরে কমপ্লেক্স আয়ন যখন ফর্ম হয়ে যাবে তারপরে সালফেট নাইট্রেট কার্বনেট যে খুশি সে আসতে পারতো, ওটা আয়নিক বন্ড, ওটা আয়নিক বন্ড, ওটা পরে হয়, ওটা আয়নিক বন্ড। সো দ্যাট আমরা আয়নিক বন্ডের কথা বলতেছি না। সো দ্যাট এখানে কি হইলো কমপ্লেক্স আয়নটা ফর্ম করলো। ওকে, এই যে কমপ্লেক্স আয়নটা রিমেম্বার সেটা হচ্ছে কি জানো, এই যে টেট্রামিন কপার সালফেটটা যদি তুমি যা ডিজলভ করো সাপোজ, অর্থাৎ এটাকে সল্ট হিসেবে দেখো, তুমি এটাকে যদি সল্ট হিসেবে দেখো বা এটাকে ডিজলভ করো তাহলে সে কিন্তু ডিজলভ হয়ে টেট্রামিন কপার আয়ন হিসেবেই থাকবে আর হচ্ছে সালফেট মাইনাস আয়ন হিসেবে থাকবে। তার মানে কি ওই কমপ্লেক্স আয়নটা
কি করে একটা একটা ইন্ডিভিজুয়াল আয়নের কাজ করতেছে, ঠিক না? এটা একটা কি একটা রেডিক্যালের কাজ করতেছে, একটা আয়নের কাজ করতেছে উইদাউট ডিসোসিয়েশন, অর্থাৎ ডিসোসিয়েশন না হয়ে তো কমপ্লেক্স আয়ন যেটা কি একটা লাইক রেডিক্যাল, একটা রেডিক্যালের মতোই কাজ করে, একটা রেডিক্যালের মতো কাজ করে, এটা একটা আয়নের মতো কাজ করে। তো কমপ্লেক্স আয়নটা ওরকম যে সলিউশনের মধ্যে এই অবস্থায় থাকে, এটা না, এটা সলিউশনের মধ্যে এমন থাকে, সলিউশনের মধ্যে সে এই অবস্থায় থাকে, ভাঙে না। তো এই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স আয়ন। তার মানে কমপ্লেক্স আয়ন ফর্ম করে, পরে কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে। কমপ্লেক্স আয়ন কারা ফর্ম করে? সেখানে থাকে হচ্ছে ট্রানজিশন মেটাল বা মেটাল আয়ন, তার সাথে লিগ্যান্ডরা থাকে, লিগ্যান্ডরা অ্যাসোসিয়েটেড থাকে। এখন কথা হচ্ছে লিগ্যান্ড কি সেটা তো আমি বলবো, শেয়ার করবো অবশ্যই যে লিগ্যান্ড কি। One more example, K4 FeCN6, K4 Se then Cn whole 6, ঠিক না? তো এটা আরেকটা কমপ্লেক্স কম্পাউন্ড, দিস ইজ অ্যানাদার কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা, ওকে ফাইন। এইখানে লিগ্যান্ড কে বলো তো? সায়ানাইড। সায়ানাইড লিগ্যান্ড। এখানে লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড। তাহলে লিগ্যান্ড বুঝার একটা ওয়ে পেয়ে গেছো যে থার্ড ব্র্যাকেটের ভিতরেই সবাই, ঠিক না? থার্ড ব্র্যাকেটের যতটুকু অতটুকুই হচ্ছে কমপ্লেক্স আয়ন, ততটুকুর ভিতরে যে ট্রানজিশন মেটাল সেটা ট্রানজিশন মেটাল, কিন্তু তার ছাড়া যে থাকবে সেই হচ্ছে লিগ্যান্ড। তো দ্যাট এটা হচ্ছে কি আরেকটা কমপ্লেক্স কম্পাউন্ড। এখন এই কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কি পাবো আমরা? 4টা পটাশিয়াম প্লাস আয়ন। এটা থেকে কি পাবো আমরা? 4টা পটাশিয়াম প্লাস আয়ন, 4 পটাশিয়াম প্লাস। তো আর ওইটা এপি Cn হোল 6 এটা কি থাকবে? 4 মাইনাস। তার মানে ওটা কি হবে তখন? 4 মাইনাস, বিকজ এখানে 4 প্লাস, ওইদিকে কি 4 মাইনাস। তাইলে এইবার কি নেগেটিভ কমপ্লেক্স, আগেরটা কি ছিল পজিটিভ কমপ্লেক্স, আর এখনটা কি নেগেটিভ কমপ্লেক্স। তাহলে ওই যে কমপ্লেক্স আয়নটা সেটা হইছে, সেটা সেন্টারে কে ছিল জানো? Fe2 প্লাস। ওর সেন্টারে কে ছিল? ফেরাস। Fe2 প্লাস। কয়টা লিগ্যান্ড? 1 2 3 4 5 6। একটা সায়ানাইড মাইনাস, দুইটা সায়ানাইড মাইনাস, তিনটা সায়ানাইড মাইনাস, 4টা মাইনাস, 5টা মাইনাস এন্ড 6টা মাইনাস। তাহলে এবার একটু দেখো, এবার তো 6টা সায়ানাইড হচ্ছে নেগেটিভ লিগ্যান্ড, এখন তো 6 সায়ানাইড, 6 সায়ানাইডটা হলো গিয়ে 6 নেগেটিভ লিগ্যান্ড। তো যদি 6 নেগেটিভ লিগ্যান্ড হয় তাহলে 6 মাইনাস, আর এটা তো 2 প্লাস, তাহলে 6 মাইনাস 2 প্লাস, 6 মাইনাস 2 প্লাস, তাহলে কি থাকে? -4 না? -4, এই যে সেই -4। সো দ্যাট এটা নেগেটিভ লিগ্যান্ড এবং এই সরি নেগেটিভ কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্সটা হইতেছে -4। ওকে, তো এই হচ্ছে কমপ্লেক্স কম্পাউন্ড। রিমেম্বার, তাহলে কি হলো কমপ্লেক্স কম্পাউন্ড? যে এই কম্পাউন্ড ইন হুইচ ট্রানজিশন মেটালরাও থাকবে, এখানে আমি দুইটা এক্সাম্পল দিয়েছি, দুইটাতেই আয়ন আছে, কিছু কিছু জায়গায় মেটালও আছে। মেটাল আয়ন ইজ অ্যাসোসিয়েটেড উইথ আ গ্রুপ অফ নেগেটিভ আয়নস অর নিউট্রাল স্পিসিস উইচ আর লিগ্যান্ড, মানে যাদেরকে লিগ্যান্ড বলে, ইজ কল্ড কমপ্লেক্স কম্পাউন্ড। এটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স কম্পাউন্ডের ডেফিনেশন এন্ড এক্সাম্পল, এন্ড কমপ্লেক্স কম্পাউন্ডের যেটা তোমার মানে কিভাবে ফর্ম করে, অথবা কমপ্লেক্স কম্পাউন্ডের আয়নটা কেমন, সেটা নিয়ে এখন শেয়ার করলাম। হ্যাঁ, এবার যাবো আর লিগ্যান্ড। এখানে Fe+3 হলো না কেন? মানে আমরা বুঝলাম কিভাবে এখানে Fe+2? Fe+2 কি করে আছে না? আচ্ছা, এটা এখানে বুঝিয়ে দিই। K4 FeCN6, 6টা সাইনাইড -6, 6টা সাইনাইড কত? -6, আর 4টা পটাশিয়াম কি +4, তাহলে বাকি থাকলো কত? +2। +2। ঠিক না? প্লাস মাইনাস সমান হওয়া লাগবে না? আচ্ছা, এবার আসো লিগ্যান্ড বা লিগ্যান্ডের কথা বলি সিঙ্গুলার ফর্মেই। লিগ্যান্ডে বলবা যে এ সাবস্টেন্স which is negative or neutral
মানে কি হতে পারে, এটা নেগেটিভ হতে পারে, নিউট্রাল হতে পারে। সাবস্টেন্স হুইচ ইজ নেগেটিভ অর নিউট্রাল ক্যান বি অ্যাসোসিয়েটেড, কি হতে পারে, ওই ডেফিনেশনের সাথে ম্যাচ করে বলতেছি, ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ট্রানজিশন মেটাল অর মেটাল আয়ন। দেখছো, মেটাল আয়ন বাই গিভিং পেয়ার ইলেকট্রন। এই হচ্ছে গিয়ে লিগ্যান্ডের যোগ্যতা। লিগ্যান্ড কি পারে? গিভিং পেয়ার ইলেকট্রন, গিভিং পেয়ার ইলেকট্রন, এই হচ্ছে লিগ্যান্ডের কোয়ালিটিটা। লিগ্যান্ড হিসেবে যে ওয়ার্ক করে সেইটার কারণটা হচ্ছে যে দে ক্যান গিভ পেয়ার ইলেকট্রন, অর্থাৎ তারা পেয়ার ইলেকট্রন দিতে পারে। তো বাই কিভাবে অ্যাসোসিয়েট হয়, ফাইনালি বোঝা গেল যে বাই গিভিং পেয়ার ইলেকট্রন, বাই গিভিং পেয়ার ইলেকট্রন, ওকে, ইজ কল্ড লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কি সেটা আগের ডেফিনেশন থেকে অনেকটাই গেস করা গেছে। শুধু এই ডেফিনেশনে এসে বললাম যে এখানে তার সে করে কি, যে পেয়ার ইলেকট্রন ডোনেট করে, পেয়ার ইলেকট্রন ডোনেট করে। ওকে, তো এই হচ্ছে লিগ্যান্ডের ডেফিনেশন। আচ্ছা, এখন এই লিগ্যান্ডের মধ্যে দুই রকম লিগ্যান্ড আছে, একটা হলো স্ট্রং লিগ্যান্ড, আর আরেকটা আছে হচ্ছে উইক লিগ্যান্ড। তার মানে লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড আছে আবার উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে এই যে সায়ানাইড, অ্যামোনিয়া, সায়ানাইড, অ্যামোনিয়া অথবা পিএইচসি, এগুলো হচ্ছে গিয়ে তোমার স্ট্রং লিগ্যান্ডের এক্সাম্পল। ঠিক আছে, স্ট্রং লিগ্যান্ডের এক্সাম্পল হিসেবে আরেকটা এক্সাম্পল আছে ইডিটিএ, ইডিটিএ, ওটাও স্ট্রং লিগ্যান্ড। আর উইক লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে, উইক লিগ্যান্ডের এক্সাম্পল হচ্ছে ক্লোরাইড, OH মাইনাস, HCN মাইনাস, এই তিনটা। তোমাদের যে কটা জানলে চলবে আমি সেই কটা এক্সাম্পল দিলাম। তাহলে এই উপরের যে কটা, এই কটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, আর নিচেরটা হচ্ছে যায় উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড আর হলো উইক লিগ্যান্ড। হ্যাঁ, তাহলে রিমেম্বার এই উপরের সেট যেটা, এটা হচ্ছে গিয়া স্ট্রং লিগ্যান্ড, আর নিচের যে সেটটা সেটা হচ্ছে গিয়া উইক লিগ্যান্ড। স্ট্রং লিগ্যান্ড, উইক লিগ্যান্ড, ঠিক আছে। আচ্ছা, তাহলে স্ট্রং লিগ্যান্ডের নিয়ম হচ্ছে যে স্ট্রং লিগ্যান্ডে কার্বন, নাইট্রোজেন আর ফসফরাস এরা হচ্ছে ডোনার, আর উইক লিগ্যান্ডে ক্লোরিন, অক্সিজেন আর সালফার হচ্ছে ডোনার। স্ট্রং লিগ্যান্ড মানে কোনগুলো? হ্যাঁ, এটা বলে দিলাম যে স্ট্রং লিগ্যান্ড হচ্ছে যেখানে কিনা কার্বন, নাইট্রোজেন আর ফসফরাস এরা যখন ডোনার, আর উইক লিগ্যান্ড হচ্ছে যেখানে ক্লোরিন, অক্সিজেন আর সালফার ডোনার। ঠিক আছে, তো একটা সেট হচ্ছে স্ট্রং লিগ্যান্ড আর একটা সেট হচ্ছে উইক লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড কি সেটা জানলাম, যে লিগ্যান্ড তো হলো যারা ইলেকট্রন পেয়ার সাপ্লাই দিবে, তো ইলেকট্রন উইকও দিবে, স্ট্রংও দিবে, অর্থাৎ এই যে এখানে যারা আছে সবাই লিগ্যান্ড, কিন্তু এর মধ্যে কিছু আছে স্ট্রং লিগ্যান্ড আর কিছু আছে যেটা উইক লিগ্যান্ড। তাহলে এই হচ্ছে লিগ্যান্ডের কনসেপ্ট। এবার তোমার যেমন একটা কমপ্লেক্স কম্পাউন্ড which is tetramine copper sulfate, এইটা না, এটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড। তাহলে 1 নাম্বার যে কমপ্লেক্স কম্পাউন্ডটা কি, টেট্রামিন কপার সালফেট। টেট্রামিন কপার সালফেট এটা কমপ্লেক্স কম্পাউন্ড। নাম্বার 2 হচ্ছে কমপ্লেক্স আয়ন। কমপ্লেক্স আয়ন বললে কতটুকু? এতটুকু। তাহলে এটা হচ্ছে কমপ্লেক্স আয়ন। তাহলে ফার্স্টে কি কমপ্লেক্স কম্পাউন্ড, সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স আয়ন। আচ্ছা, থার্ড
থার্ড হচ্ছে লিগ্যান্ড, লিগ্যান্ডকে অ্যামোনিয়া, অর্থাৎ তুমি চেনো কিনা যে এর মধ্যে লিগ্যান্ড কোনটা, অ্যামোনিয়া। আচ্ছা, নাম্বার 4 কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ এটাও জানা থাকতে হবে। অর্থাৎ একটা কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া থাকলে সেটার কোঅর্ডিনেশন নাম্বার কত ওটাও তোমার জানা থাকতে হবে। তার মানে এইখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। সহজ করে বললে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড। কোঅর্ডিনেশন নাম্বারটা কি হবে, সিম্পলি নাম্বার অফ লিগ্যান্ড। নাম্বার অফ লিগ্যান্ডই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। সো দ্যাট অনেক সময় ডেফিনেশন আছে যে হোয়াট ইজ কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে ইন কমপ্লেক্স কম্পাউন্ড অর ইন দ্য ফরমেশন অফ কমপ্লেক্স আয়ন দ্য নাম্বার অফ লিগ্যান্ড which is associated with transition metal ion is called coordination number। অর্থাৎ যে কটা লিগ্যান্ড কোঅর্ডিনেট করে, যে কটা লিগ্যান্ড তোমার হচ্ছে অ্যাসোসিয়েট করে, সেই লিগ্যান্ডের সংখ্যাটা নাম্বারটাই হলো কি কোঅর্ডিনেশন নাম্বার। তার মানে একটা কমপ্লেক্স কম্পাউন্ডের কোঅর্ডিনেশন নাম্বার কত এটা তোমার নলেজে আছে। হ্যাঁ, 5 নাম্বার জানা থাকতে হবে যে এটার যে জিনিসটা সেটা হলো হাইব্রিডাইজেশন। এটা জানা থাকতে হবে হাইব্রিডাইজেশন, যেটা আমি শেয়ার করব আফটার ফিউ টাইমস, আমি এটা শেয়ার করব। এন্ড হুইচ ইজ দা মানে মোস্ট কমপ্লেক্স পার্ট, এটাই হচ্ছে কি এর মধ্যে কমপ্লেক্স পার্ট। ওকে, যে হাইব্রিডাইজেশন। সো দ্যাট এই হাইব্রিডাইজেশন কি সেটা তোমার নলেজে থাকতে হবে। হাইব্রিডাইজেশন এটার বেলায় একটু বিতর্ক আছে, আমি একটু বিতর্ক মানে এটার সাথে যে একটু মানে ইয়ে আছে তোমার হলো এটা নিয়ে একটা আর্গুমেন্ট আছে। অর্থাৎ কোনো কোনো এক্সপ্লেনেশন এটাকে DsP2 বলে, কোনো কোনো এক্সপ্লেনেশন এটাকে sp2d বলে। তাহলে হাইব্রিডাইজেশনটা কি সেটা তো বুঝলোই নাই, তো আমি তো এটা শেয়ার করবই। আপাতত জানো যে এইটাও জানতে হয়, আপাতত জানলে কি যে এরকম একটা ব্যাপারও জানতে হয় যে একটা কমপ্লেক্স আয়নে কোন ধরনের হাইব্রিড অরবিটাল আছে বা কোন টাইপের হাইব্রিডাইজেশন শো হেয়ার, মানে কোন ধরনের হাইব্রিডাইজেশন শো করতেছে, তো সেটা তোমার জানা থাকতে হবে। তো এখানে সাপোজ তুমি জানলা, ওকে, তাহলে হাইব্রিডাইজেশন হচ্ছে DsP2 অর sp2d। তাহলে হাইব্রিডাইজেশনটা হচ্ছে DsP2 অর sp2d, সেটা কেন কি আমি বলবো। হ্যাঁ, এত মেসেজ দিচ্ছে যে আচ্ছা, তাহলে হাইব্রিডাইজেশনটা মানে তার মানে তোমরা যে কটা এক্সাম্পল অফ কমপ্লেক্স কম্পাউন্ড করবা তার প্রত্যেকটার কি জানতেছে, হাইব্রিডাইজেশন জানতেছো। আচ্ছা, 6 নাম্বার যেটা জানবা তোমরা সেটা হলো শেপ। শেপ হলো এটা স্কয়ার প্ল্যানার, শেপটা হচ্ছে স্কয়ার প্ল্যানার। তার মানে তুমি শেপটাও জানো। আর শেপ জানা যায় ওই হাইব্রিডাইজেশন জানলে। হাইব্রিডাইজেশনের কারণেই জানা যায় যে শেপটা কি হবে। তো হাইব্রিডাইজেশন ফার্স্টে জানবে, তারপরে সেই অনুযায়ী শেপ হবে। এই শেপ হচ্ছে স্কয়ার প্ল্যানার। নাম্বার 7 ম্যাগনেটিজম, এটা হলো প্যারাম্যাগনেটিক। তার মানে প্রত্যেকটা কমপ্লেক্স কম্পাউন্ডের এই 7টা ইনফরমেশন তোমার জানা থাকতে হবে। যতগুলো কমপ্লেক্স কম্পাউন্ড, মনে করো একটা কমপ্লেক্স কম্পাউন্ডকে কি করবা, একটা কমপ্লেক্স কম্পাউন্ড সেট করবা, সেট করে এই 7টা ইনফরমেশন তুলবা, প্রত্যেকটা কমপ্লেক্স কম্পাউন্ড সেট করবা এবং এই 7টা ইনফরমেশন তুলবা। এইভাবে প্রত্যেকটা যখন জানবা তখনই মনে করবা যে ইউ হ্যাভ ডান। এবার হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টেট্রামিন পটাশিয়াম ফেরোসায়ানাইড, যেটা পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা আগে মানে তুলে ফেলি, তারপরে না আমরা ডিসকাশন করি। কমপ্লেক্স আয়ন হবে কোনটা, FeCN(O6)4-, লিগ্যান্ড কে সায়ানাইড, কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। হাইব্রিডাইজেশন কি, sp3d2। আচ্ছা, শেপ কি, অক্টাহেড্রাল। আর ম্যাগনেটিজম কি, এটা ডায়াম্যাগনেটিক।
যেহেতু একবার লিখছি না, এই জন্য আমি সবারটা একবার লিখে যাই। ওকে, তাহলে যখন পটাশিয়াম ফেরোসায়ানাইড তখন কমপ্লেক্স আয়ন হচ্ছে ফেরোসায়ানাইড, লিগ্যান্ড হচ্ছে সায়ানাইড, কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6, হাইব্রিডাইজেশন sp3d2, শেপ হচ্ছে অক্টাহেড্রাল, আর ম্যাগনেটিজম হচ্ছে এটার সময় ডায়াম্যাগনেটিক। ম্যাগনেটিজম হবে ডায়াম্যাগনেটিক। বুঝাবো, একটাও না আমি স্কিপ করে যাব না, তো এটা এই যে অর্থাৎ এই এদের জন্য, ঠিক না? তো পটাশিয়াম ফেরোসায়ানাইড হলে তোমার এই সবটা জানো তুমি। পটাশিয়াম ফেরোসায়ানাইড হলে মনে করতে হবে এর সবটা জানো। স্যার বলো। স্যার এই প্রতিটা পয়েন্ট কি আবার ডেসক্রাইব করতে হবে না কি খালি কি লিখে দিব? না, আমি তো সবটাই তোমার জানতে হবে না যে এই হাইব্রিডাইজেশন কি করে হয়, তোমাকে জানতে আচ্ছা, হবে। মানে আমি যখন এমনি সিকিউতে লিখব তখন কি ডেসক্রাইব করতে হবে? মানে তোমার যখন ডেসক্রাইব করতে হবে ফরমেশন, তখন এইখানে তোমার ধরো লিগ্যান্ড সায়ানাইড এটার না ডেসক্রিপশন কিছু নাই, ঠিক আছে? মানে বা কোঅর্ডিনেশন নাম্বার 6 এটা ডেসক্রিপশনের মধ্যে কিছু না। ডেসক্রিপশন হচ্ছে গিয়া sp3d2 হাইব্রিডাইজেশন কেন, এইটা একটা ডেসক্রিপশন হবে। আর প্যারা ডায়াম্যাগনেটিক কেন, এইটা একটা ডেসক্রিপশন হবে। আরগুলো হলো ইনফরমেশন, আরগুলো হচ্ছে ইনফরমেশন টাইপের। আর ডেসক্রিপশন হবে 5 আর হচ্ছে গিয়ে 7 এর, মানে 5 আর 7 তোমাকে ডেসক্রাইব করা লাগবে। আচ্ছা, তারপরে আসো একটু চেঞ্জ, শুধু K4 এর জায়গায় K4 এর জায়গায় K3 এফিসিয়েন্সি। যদি K3 এফিসিয়েন্সি হয়, তাহলে কোথায় কোথায় চেঞ্জ আসবে? এইটা 4 মাইনাস হবে না, তখন এটা 3 মাইনাস হবে। তাহলে কমপ্লেক্স কম্পাউন্ডটা আগেটা ছিল K4 এফিসিয়েন্সি আর এটা হচ্ছে K3 এফিসিয়েন্সি। আচ্ছা, তাহলে এটার কমপ্লেক্স আয়ন কি হবে? সেই হিসেবে এর কমপ্লেক্স আয়নটা চেঞ্জ হয়ে যাবে, ওটা 4 মাইনাস, এটা 3 মাইনাস। লিগ্যান্ড ঠিকই আছে সায়ানাইড, কোঅর্ডিনেশন নাম্বারও ঠিক আছে 6, হাইব্রিডাইজেশনও ঠিক আছে sp3d2, শেপও ঠিক আছে অক্টাহেড্রাল। তো চেঞ্জ হবে এইটাতে, এটা হবে প্যারাম্যাগনেটিক। এটা হবে প্যারাম্যাগনেটিক, তার মানে পাশাপাশি কম্পাউন্ড দুইটা একটু চেঞ্জ আছে। হ্যাঁ, তাহলে K4 এফিসিয়েন্সি 6 এর সময় কোনটা কোনটা ট্রু, আর K3 এফিসিয়েন্সি 6 এর সময় কোনটা কোনটা ট্রু, ঠিক আছে? এগুলো কিন্তু দেখবা মাল্টিপল কম্পিটিশনে অনেক বেশি দেয়, মাল্টিপল কম্পিটিশনে দেয়। যেমন আগেরটা দিয়ে বলবে কি জানো, এটা sp3d2, এটা অক্টাহেড্রাল, এটা প্যারাম্যাগনেটিক, আগেরটা তো ছিল ডায়াম্যাগনেটিক। আচ্ছা, আর এইটা দিয়ে যদি বলে যে sp3d2 অক্টাহেড্রাল প্যারাম্যাগনেটিক, তাহলে এটা ঠিক আছে, তখন এটা তিনটা কারেক্ট। আর ওটাতে যদি বলে প্যারাম্যাগনেটিক, তাহলে ওটা রং, কারণ ওটা তো ডায়াম্যাগনেটিক। তো আসবো এই জায়গাগুলোতে। তাহলে আরেকটা আয়ন হলো না, তিনটা কম্পাউন্ড হলো। আচ্ছা, আরো কিছু কম্পাউন্ড দেখাতে হবে। আচ্ছা, এবার তোমার ক্রোমিয়াম সেন্টার্ড, এটা হচ্ছে ক্রোমিয়াম সেন্টার। ক্রোমিয়াম কম্পাউন্ড তো দিব না, ধরো ক্লোরাইড দিলাম। ওকে, এটাতে ক্লোরাইড মেনশন করলাম, সালফেট না ক্লোরাইড। তাহলে এবার হলো ক্রোমিয়াম হচ্ছে সেন্টার্ড, মানে একটা ছিল কপার সেন্টার্ড, একটা গেল, দুইটা গেল আয়রন সেন্টার্ড, আর এখন যেটা এটা হচ্ছে ক্রোমিয়াম সেন্টার্ড। ক্রোমিয়ামের সাথে কয়টা লিগ্যান্ড আছে? 6 লিগ্যান্ড। ক্রোমিয়ামের সাথে কয়টা লিগ্যান্ড আছে? 6 লিগ্যান্ড। তাহলে ক্রোমিয়ামের সাথে হেক্সামিন ক্রোমিয়াম ক্লোরাইড। আচ্ছা, এখানে কমপ্লেক্স আয়ন হবে, সেন্টারে থাকবে ক্রোমিয়াম, এই 6 অ্যামোনিয়া, আর এটা হলো 3+। কেন 3+? কারণ 3টা ক্লোরিন ছিল সাথে, 3টা ক্লোরিন তো 3-, তো 3- চলে গেছে, এখন কি থাকবে? 3+। আচ্ছা, লিগ্যান্ড এখানে কে আছে? অ্যামোনিয়া। কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6। হাইব্রিডাইজেশন এটাতেও sp3d2, হাইব্রিডাইজেশন এটাতেও sp3d2, যার কারণে এটা শেপও হচ্ছে অক্টাহেড্রাল, অক্টাহেড্রাল। তবে এটাতেও আমরা দেখবো যে এটা প্যারাম্যাগনেটিক।
এটাতেও আমাদের দেখা হবে যে এটা হবে প্যারাম্যাগনেটিক। তার মানে এটা যদি কমপ্লেক্স হয়, এটা যদি হয়, এটা এসেছিল 2017-এ এটা আসছে। তাহলে কি হলো, ক্রোমিয়াম বেস, এবার ক্রোমিয়াম সেন্টার্ড। তাহলে এটা হচ্ছে ক্রোমিয়াম সেন্টার্ড যেটা, ওটা। তাহলে ক্রোমিয়াম সেন্টার্ডের জায়গায় কি আছে, কমপ্লেক্স কম্পাউন্ড, কমপ্লেক্স আয়ন, লিগ্যান্ড, কোঅর্ডিনেশন নাম্বার, হাইব্রিডাইজেশন, শেপ, ম্যাগনেটিজম, শেপ এন্ড ম্যাগনেটিজম। ওকে, আচ্ছা। তাহলে এটা হচ্ছে গিয়া এই ক্রোমিয়াম সেন্টার্ড হলে যেটা হয়, ক্রোমিয়াম সেন্টার্ড। ওকে, ক্রোমিয়াম সেন্টার্ড হলে যেটা হয়। তো যাই হোক, এরকম ভাবে আমরা হ্যাঁ। কমপ্লেক্স, বলো। এখানে হাইব্রিডাইজেশন আর ম্যাগনেটিজম এগুলো কি ক্রোমিয়ামের উপর ডিপেন্ড করছে, মানে ট্রানজিশন মেটালের উপর ডিপেন্ড হ্যাঁ করছে, হ্যাঁ নাকি হ্যাঁ কমপ্লেক্স হ্যাঁ, আয়নের উপর ডিপেন্ড না করছে? না না, এটা এখানে সব মানে লিগ্যান্ড বাদে যা কিছু সবই তো হলো গিয়া ট্রানজিশন মেটালের উপরে। ম্যাগনেটিজম ট্রানজিশন মেটালের উপর, শেপটাও তার উপর, হাইব্রিডাইজেশন তার। তো আমরা এই যে মানে 7 পয়েন্ট, এই যে 7 পয়েন্টস মেনশন করলাম, 7 পয়েন্ট, এই 7 পয়েন্টস জাস্ট মেনশন করলাম, ইউনো। এইভাবে প্রত্যেকটারই এরকম 7 পয়েন্ট জানা থাকতে হবে। আমরা 4টা দিয়ে ফর এক্সাম্পল দেখালাম। এখন আমরা একটু ফরমেশনে চলে যাই। আচ্ছা, তো আমরা এখন ডিসক্রাইব করবো হলো যে ফরমেশন অফ টেট্রামিন কপার 2+। অর্থাৎ আমাকে ডিসক্রাইব করতে হবে শুধুমাত্র কমপ্লেক্স আয়নের ফরমেশন, মানে কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন কখনোই আসে না, বা ওইটা চায় না, কম্পাউন্ডের ফরমেশন পর্যন্ত চায় না। তাই হচ্ছে গিয়া জাস্ট হচ্ছে কমপ্লেক্স আয়নের ফরমেশন, কারণ এটাই হলো মেইন পার্ট। তো ফরমেশন অফ টেট্রামিন কপার 2+, অর্থাৎ টেট্রামিন কপার 2+ এর ফরমেশনটাই আমরা এক্সপ্লেন করব, যে টেট্রামিন কপার 2+ কিভাবে ফর্ম করে। তো টেট্রামিন কপার 2+ এর ফরমেশন আমরা ডিসক্রাইব করব। আচ্ছা, তাহলে এটা কাকে সেন্টার করে হয়েছে, কপার 2+। কাকে সেন্টার করা হয়েছে এটা, কপার 2+। আচ্ছা, তো কপার 2+, যার অ্যাটমিক নাম্বার, কপারের অ্যাটমিক নাম্বার কত, 29। তো কপার 2+, 29। কপার 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন, এটা হচ্ছে আর্গন। আর্গন কেন, আর্গন হচ্ছে 18, আর্গন হলো 18। আচ্ছা, তাহলে কপার 2+ যখন, তখন কপার 2+ এর মানে ইলেকট্রনিক কনফিগারেশন দেখাচ্ছ। তো কপার 2+ এর যখন ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, কপার 2+ এর যখন দেখাবা, কি বলা হয়, ইলেকট্রনিক কনফিগারেশন দেখাবা, তখন আর্গন নিবা। আর্গন নেওয়ার মানে হলো, তাহলে ওই যে 1s2 2s2 2p6 3s2 3p6 ওই পর্যন্ত লেখা লাগে না। এইবার কপার 2+ এর কাছে আছে 3d9, কপার 2+ থাকে হচ্ছে 3d9, আর হচ্ছে 4s0 4p0। এখন তোমরা ভাবতে পারো যে এটা ওই পর্যন্ত কেন স্যার নিয়ে গেলেন, হ্যাঁ, ওই পর্যন্ত কেন নিয়ে গেলেন, যে তোমার কি করা লাগবে, খুব ভালো করে ফলো করো, খুব ভালো করে ফলো করো। সেটা হচ্ছে 3d9 এক্সিস্ট করতেছে না, তো 3d9 এর কাছাকাছি কে 4s আর হচ্ছে 4p, যাদেরটা 00, 4s আর 4p 00। তাহলে অল টাইম কি করবা, 3d 4s 4p পর্যন্ত যাবা, 3d 4s 4p 3d 4s 4p। ওকে, তো এরা হচ্ছে ক্লোজার অরবিটাল, এরা হচ্ছে ক্লোজ টু অরবিটাল, এরা ক্লোজার অরবিটাল। তো এই 3d 4s 4p এই পর্যন্ত হচ্ছে এরা হলো ক্লোজার অরবিটাল। তো এই ক্লোজার এদেরকে মেনশন করবা। আচ্ছা, এবার আসো নেক্সট ওয়ান যেটা করবা, এই আর্গনের পর এই 3d কে এভাবে দেখাবা, 3d, এই 3d, আর এই হলো 4s, আর এই হচ্ছে 4p। ওকে, তাহলে ফরমেশন অফ টেট্রামিন কপার 2+ এর ফরমেশন তোমরা ডিসক্রাইব করতে যাচ্ছ, যেখানে সেন্ট্রালি কে আছে, কপার 2+, আর সেন্ট্রাল কপার 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশনটা কি, সেটা হলো 3d9। ওকে, 3d9। এখন এই ফরমেশন বলতে যে তোমাদেরকে বলছিলাম যে এইখানে দুইটা ওপিনিয়ন আছে, একটা হচ্ছে DsP2 আর একটা হলো sp2d। তাহলে এখানে কি আছে, সায়েন্টিস্টদের মধ্যে ভাগ আছে। তার মানে এখানে দুইটা প্রপোজাল আছে, একটা হচ্ছে DsP2 আর একটা হচ্ছে sp2d, দুইটা প্রপোজাল আছে।
তো আমরা প্রথমটা আগে দেখি যে DSP2 যারা ক্লেম করছে, DSP2 যারা ক্লেম করছে তারা কি করে এইটা ফর্ম করছে, অর্থাৎ DSP2 কি করে ফর্ম করছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এই আর্গুমেন্টটা কেন হলো যে এটা DSP2 নাকি SP2D, ঠিক আছে। ও সরি, এটা কি লিখছি, DSP2 SP2D। তাহলে একটা হচ্ছে DSP2 আর একটা হচ্ছে SP2D। তাহলে এই আর্গুমেন্টটার আসার কারণটা কি? কারণ হচ্ছে তোমার যদি কোনো শেপ স্কয়ার প্ল্যানার হয়, যদি কোনো স্ট্রাকচার স্কয়ার প্ল্যানার হয়, যদি কোনো স্ট্রাকচার স্কয়ার প্ল্যানার হয় তাহলে সেটা DSP2 হতে পারে, SP2D ও হতে পারে। যদি কোনো শেপ কি হয়, স্কয়ার প্ল্যানার হয়, তাহলে এটা DSP2 হতে পারে, এটা SP2D ও হতে পারে। তার মানে অ্যাজ এটা হলো স্কয়ার প্ল্যানার, অ্যাজ এই কমপ্লেক্সটা হচ্ছে স্কয়ার প্ল্যানার, তাইলে এই স্কয়ার প্ল্যানার শেপ পসিবল কখন? যদি DSP2 অথবা SP2D হয়। তার মানে আমাকে এই দুইটার একটাকে চুজ করতেই হবে, এই দুইটার একটা আমাকে চুজ করতেই হবে, ঠিক আছে। এখন আমি কোনটা চুজ করব, যেটা চুজ করব সেটা কিভাবে হয় বুঝিয়ে দিতে হবে। মনে করো আমি প্রথম ফিক্স করলাম যে DSP2 হয় এবং আমি সেটা বুঝিয়ে দিচ্ছি, তারপরে আমি বলবো যে না SP2D হয়, তাহলে সেটাও আমাকে বুঝিয়ে দিতে হবে, এমনটা আর কি। তো এবার আসো তার আগে একটু হাইব্রিডাইজেশনের ব্যাপারটা বুঝিয়ে বলি যে হাইব্রিডাইজেশনের ব্যাপারটা কি। সেটা হচ্ছে হাইব্রিডাইজেশনের বিষয়টা হলো গিয়ে মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস, মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস। হাইব্রিডাইজেশন হচ্ছে একটা প্রসেস অফ মিক্সিং অফ অ্যাটমিক অরবিটালস, অর্থাৎ অ্যাটমিক অরবিটালের মিক্সিং এর প্রসেসটার নাম হাইব্রিডাইজেশন। আর হাইব্রিড অরবিটাল হচ্ছে মিক্সড অরবিটাল। হাইব্রিড অরবিটাল কি? মিক্সড অরবিটাল। হাইব্রিড অরবিটাল কি? মিক্সড অরবিটাল। যেমন এই যে DSP2 একটা অরবিটাল, তাহলে কি এটা? মিক্সড অরবিটাল। এখানে কি কি মিক্স হয়েছে? DSP। কি কি মিক্স হয়েছে? DSP। তবে P কয়টা মিক্স হয়েছে? দুইটা, এই জন্য এটার নাম হচ্ছে DSP2। তার মানে হাইব্রিড অরবিটাল কি? মিক্সড অরবিটাল। হাইব্রিড অরবিটাল হচ্ছে মিক্সড অরবিটাল, মানে বিভিন্ন অরবিটাল মিলে একটা অরবিটাল তৈরি করে। তো এটার নাম হচ্ছে মিক্সড অরবিটাল আর হাইব্রিড অরবিটাল। এটাকে আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে বলি। আর তাছাড়া একটু বলি, কেমিক্যাল বন্ডে যখন যাব তখন আমরা হাইব্রিডাইজেশন এমনিতেই ডিসকাস করব, কিন্তু এখন যেহেতু এই কথাটা এখানে চলে আসছে তাই একটু অ্যাডভান্স বলি। হাইব্রিডাইজেশনের মানেটা বুঝবা কি জানো? যেমন মনে করো এটা হলো অনেকটা এরকম যে ধরো আমার কাছে 4টা গ্লাস আছে, আমি 4টা গ্লাস, মনে করো 4টা গ্লাস, জাস্ট তোমরা চিন্তা করো যে 4টা গ্লাসের মধ্যে আমি একটা গ্লাস, 4টা গ্লাস একই সাইজ, একই শেপ, একই কন্টেন্ট করতে পারে। এখন একটা গ্লাসের মধ্যে ধরো ম্যাঙ্গো জুস, একটা গ্লাসে হচ্ছে অ্যাপেল জুস, একটা গ্লাসে সাপোজ অরেঞ্জ জুস, আর একটা গ্লাসে ধরো পাইনাপেল জুস। তাহলে 4টা গ্লাসে 4টা জুস। এখন এই 4টা জুস যদি 4 জনকে সার্ভ করা হয় তাহলে 4 জন 4 রকম টেস্ট পাবে, এটাই খুব নর্মাল না? এখন তাতে কি হবে, তাতে কি হবে যে অ্যাপেল জুস, পাইনাপেল জুস সে বললো একটু ম্যাঙ্গো জুসটা জানি কেমন ছিল, যে ম্যাঙ্গো জুস সে বলবে অরেঞ্জ জুসটা জানি কেমন ছিল। এই যে ওদের মধ্যে কিন্তু একটা অসন্তুষ্টি আছে, ঠিক না? যেখানে অসন্তুষ্টি সেখানেই কিন্তু ঝগড়াঝাটি সমস্যা, ঠিক না? তো আমরা তো চাই স্টেবল হইতে, আমরা চাই কি হইতে? স্টেবল হইতে। তো আমরা এখন কি করব, কি করে স্টেবল হব? তখন কি করলাম, আমি এই 4টা জুসকে একসাথে মিক্স করে ফেললাম, মিক্স করে দিয়ে আবার ওই 4টা গ্লাসে সার্ভ করলাম। এখন প্রত্যেকটা গ্লাসে কি আছে? সবার গ্লাসে কি আছে? ওই 4টা জিনিসই আছে, কিন্তু পরিমাণে কিন্তু আগের মতোই আছে, ঠিক আছে? আগে তো যতটুকু দিছো এখন ততটুকুই দিছো, কিন্তু দিছো কি? এই 4টাকে মিক্স করে দিছো। এখন কি এই 4 জনের মধ্যে কোনো সমস্যা করার সুযোগ আছে? নাই। তো বিষয়টা হচ্ছে অনেকটা হাইব্রিডাইজেশনের কারণ, এটা হাইব্রিড অরবিটালের মানে এটা, অর্থাৎ কয়েকটা অরবিটাল মিলে নতুন করে আবার তারা মানে যতটা মিক্স হবে ততটাই নতুন হবে, যতটা মিক্স হবে ততটাই নতুন হবে, কিন্তু নতুনটা হবে মিক্স, নতুনটা হবে মিক্স। এইগুলো হলো হাইব্রিড অরবিটাল। তাহলে DSP2 একটা হাইব্রিড অরবিটাল অথবা SP2D হাইব্রিড অরবিটাল। এখন এইটাই একমাত্র ডিবেট, রিমেম্বার, এটা ছাড়া কিন্তু আরেকটা ডিবেট নাই। অর্থাৎ আমি এরপরে যতগুলো আনবো তার কারোটার মধ্যে ডিবেট নাই, কথা বলছো নাই? তার কারোটার মধ্যে কোনো ডিবেট নাই, ডিবেট শুধু এটাতেই, এক্সেপশনাল শুধু এইটাই, ডিবেট শুধু এটাতেই, আর কোনোটাতে ডিবেট নাই। তো এবার আসো আমরা যদি এটাকে জাস্টিফাই করতে চাই DSP2, আমরা যদি এইটা জাস্টিফাই করতে চাই DSP2,
ঠিক আছে? তাহলে এটা কিভাবে জাস্টিফাই করব সেটা ভাবো এখন, যে DSP2 কে আমরা কিভাবে জাস্টিফাই করব। DSP2 কিভাবে জাস্টিফাই করব দেখো। আচ্ছা, তো যারা DSP2 জাস্টিফাই করে, তার এই যে 9টা ইলেকট্রন আছে না, কয়টা ইলেকট্রন? 9 ইলেকট্রন। তারা এইভাবে ডিস্ট্রিবিউট করছে 1 2 3 4 5 6 7 8 9। নরমালি কিন্তু এভাবে 9 ইলেকট্রন থাকবার কথা, ঠিক না? ঠিক এইভাবে কিন্তু 9টা ইলেকট্রন থাকে, 9 ইলেকট্রন অ্যাকোমোডেট করে এভাবে। ওকে, তো যারা এই DSP2 এর পক্ষে, এই কনসেপ্টটাকে বলা হয় CFT। এই কনসেপ্টটাকে বলে CFT, দ্যাট মিনস ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি, CFT, যেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। আচ্ছা, ওই থিওরি অনুযায়ী এখন বলা হচ্ছে, তাহলে তাদের এই থিওরি অনুযায়ী বা এই থিওরির অ্যাকর্ডেন্সি কি বলে, যে এইখান থেকে একটা ইলেকট্রন, অর্থাৎ এই যে ইলেকট্রনটা, এটা জাম্প করে এই p অরবিটালে চলে আসে। এই অরবিটাল গুলো কি? 3d 4s আর 4p। এই অরবিটাল গুলো হচ্ছে 3d 4s আর কি 4p। তাহলে 3d থেকে যে একটা ইলেকট্রন ছিল সেটা জাম্প করে কই চলে গেছে? 4p এর এন্ডে চলে গেছে, শেষ মাথায়। ওকে, এন্ডে চলে গেছে। চলে যাওয়ার পর তার এই অরবিটালটা ফাঁকা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। তাইলে সে এখানে দুইটা ইলেকট্রন নিতে পারবে, কার কাছ থেকে? অ্যামোনিয়ার কাছ থেকে। এখানে দুইটা ইলেকট্রন নিতে পারবে, কার কাছ থেকে? অ্যামোনিয়ার কাছ থেকে। এখানে দুইটা ইলেকট্রন নিতে পারবে, কার কাছ থেকে? অ্যামোনিয়া। এখানেও দুইটা নিবে, কার কাছ থেকে? অ্যামোনিয়া। তাহলে সে কয়টা অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করতে পারলো বা করলো? 4টা অ্যামোনিয়াকে। এই যে সেই 4টা অ্যামোনিয়া। তাহলে এইভাবে কি করতেছে? এই 4টা অ্যামোনিয়াকে অ্যাকোমোডেট করছে 4টা অরবিটালে। আর এই অরবিটাল গুলো কি? একটা D, একটা S আর দুইটা হচ্ছে P। একটা D, একটা S আর দুইটা P, তার মানে DSP2। তাহলে এটা কি হলো? DSP2। সো দ্যাট এটা কি হচ্ছে? DSP2। তাহলে তুমি বুঝাই দিলা কি করে DSP2 হইছে না, যে DSP2 যদি ফর্ম করে তাহলে কিভাবে DSP2 তৈরি হয় বা কিভাবে DSP2 অ্যারেঞ্জ করে। DSP2 হইলে কিভাবে অ্যারেঞ্জ হয়, এটা হচ্ছে সেই DSP2 এর অ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে DSP2 এর অ্যারেঞ্জমেন্ট। তো যারা DSP2 এর পক্ষে তারা এই আর্গুমেন্টে আসছে বা তারা এইভাবে এটা এক্সপ্লেইন করে, অর্থাৎ CFT দিয়ে এটা এইভাবে এক্সপ্লেইন করা হয়। এখন যখন DSP2 কাকে সেন্টার করে? কপারকে সেন্টার করে। শেপটা কি হয় জানো? স্কয়ার প্ল্যানার। স্কয়ার প্ল্যানার দেখতে এমন। স্কয়ার প্ল্যানার দেখতে এমন। স্কয়ার প্ল্যানার দেখতে এমন। তো এটাই হচ্ছে স্কয়ার প্ল্যানার। তাহলে আমরা এই একটা কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন যখন এক্সপ্লেইন করব, কোন কমপ্লেক্স কম্পাউন্ডের ফরমেশন যখন আমরা এক্সপ্লেইন করব, তা আমরা জানবো যে কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কমপ্লেক্স আয়নটা কি, সেই আয়নের মধ্যে সেন্ট্রাল অ্যাটম কে, সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রনিক ডিস্ট্রিবিউশন কি, সেন্ট্রাল অ্যাটম কি হাইব্রিডাইজ, এবং সেই হাইব্রিডাইজ ওয়াইজ তার শেপ কি হবে, এন্ড শেপ বা ডায়াগ্রাম দেখাবা। তো এই পর্যন্ত হইলো না। এবার কোন পয়েন্টটা? লাস্ট পয়েন্টটা, সেটা হচ্ছে এটাকে বলা হয়েছে যে প্যারাম্যাগনেটিক। আচ্ছা, প্যারাম্যাগনেটিকে পরে যাই, তার আগে আরেকটা যে ডিবেট মানে আর্গুমেন্ট আছে যে sp2d, তারা কি বলে? যারা যে বলতেছে যে sp2d, তার এক্সপ্লেনেশন কি সেটাতে যাচ্ছে একটু এখন। যে কিনা বলতেছে sp2d, তার জায়গায় যাচ্ছে এবার। sp2d, এটা হলো সায়েন্টিস্টের নাম হচ্ছে হাগিন্স। ওনার নাম হচ্ছে হাগিন্স। তো হাগিন্স যিনি সায়েন্টিস্ট, উনি এই এতক্ষণ যেটা এক্সপ্লেন করতেছি উনি এটা মানতে পারে না। উনি এটাতে উনি ডিসএগ্রি করে। উনি এটাতে ডিসএগ্রি কেন করে? এটাকে উনি ডিসএগ্রি করে এই কারণে যে ওনার দাবি হচ্ছে যে যদি এইখান থেকে যে একটা ইলেকট্রন ওই যে পিতে চলে গেল, পিতে চলে যাওয়া মানে কি? তার মানে অনেকটা হইতেছে যে সে তার অরবিটাল থেকে বের হয়ে আসা। পিতে যাওয়া মানে তো চলেই যাওয়া একরকম। ছিল 3D তে, এরপরে গেল 4p তে। তো 4p তে যাওয়া মানে কি? 4p তো 4s তার কাছে ছিল, 4p তো ছিল না। তো 4p তে যদি যাই সে, তাহলে এটা তো ছেড়ে দেওয়া হইলো অনেক রকম, একরকম। তার কথা হলো এটা তো একরকম ছেড়ে দেওয়া হইলো। তাইলে কি মানে সে ওদেরকে বলতেছে
তাহলে কি আপনারা বলতেছেন যে কপার C+ ফর্ম করে? ওই একটা যদি P পর্যন্ত যাইতে পারে তাহলে সেটা তো বাইরেই চলে যায় গেল একরকম। তাহলে তো এই কপার 2+ অক্সিডাইজ হইল C+ হিসেবে, মানে তাহলে তো কপার 2+ আর বাধা নাই C+ হতে। কপার 2+ তো C+ হইতে আর বাধা নাই যদি সে ওইটা পারে। যদি সে ওটা পারে তাহলে সে অক্সিডাইজ হইতে পারতো, সেটা C+ করতে পারতো, কিন্তু সেটা তো কোনোদিনও সম্ভব না। আর কপার 2+ অক্সিডাইজ হবেও না। তাহলে কি করে আপনারা বলতেছেন যে ওই ইলেকট্রন ওখানে যাবে? তো ওনার কথা হচ্ছে না, যাবে না। তা ওনাকে এখন পাল্টা কোশ্চেন করা হলো যে স্যার তাইলে স্যার স্কয়ার প্ল্যানার তো GsP2 না হইলে তাকে তো sp2d হওয়া লাগবে। তো ঠিক আছে, সে sp2d হবে যেহেতু সে স্কয়ার প্ল্যানার, এই জন্য চলে আসছে sp2d। sp2d কিভাবে বানাইছে সেটা আরো পিকুলিয়ার, কিন্তু কিছু করার নাই, আরো পিকুলিয়ার। 1 2 3 4 5, অর্থাৎ তার কথা হইতেছে ইলেকট্রন যাবে না, এই আছে 9টাই এভাবেই থাকবে 3D। এরপরে 4s, এরপরে 4p, এরপরে 4d, অর্থাৎ জি আসবে কোথেকে? এরপরে এই 3D তো নিচ্ছে না সে, তাহলে তারপরে ডি হলো 4d, এরপরে ডি হচ্ছে 4d। এইবার আসো কিভাবে অ্যাকোমোডেট করছে, এই 4s এ দুইটা ইলেকট্রন অ্যাকোমোডেট করছে, এই 4p তে দুইটা ইলেকট্রন অ্যাকোমোডেট করছে, এই 4p তে দুইটা ইলেকট্রন অ্যাকোমোডেট করছে, এইটা অ্যাকোমোডেট করে নাই, এই 4d তে আরো দুইটা অ্যাকোমোডেট করছে। এটা আরো এক্সাক্ট মনে হয় বা আরো পিকুলিয়ার মনে হয় যে আল্লাহ এটা আবার কেমন হইলো, 4p একটা ফাঁকা রেখেই চলে গেছে 4d তে। 4p ফাঁকা, একটা 4p এমটি, তারপরেও দেখো 4d তে চলে গেছে। তো এই আচার আচরণ গুলো আসলে কি জানো, মানে মনে করবা যে তোমাদেরকে একটু চাপিয়ে দেওয়া আর কি, অনেকটা মনে হবে আর কি। আমার এক স্যারের কথা সেদিনও কোন একটা ব্যাচে যেন বলতেছিলাম, মানে স্যার যখন পড়াতো, স্যারের অনেকটা বিষয় আমার ভিতরে কাজ করে। তো যাই হোক, স্যারকে বলতেছিলাম যে স্যার আপনি যদি বলি যে এই না কেন, হ্যাঁ তাও সেটার লজিক দিয়ে দেয়, আবার যদি ওইটাই যদি হা কেন, ওটারও একটা লজিক দেয়, এমন লজিক দেয় যে দুইটার একটাও থাকতে পারি না। আমি বললাম যে স্যার এটা হলে কেমনে হবে, আমরা তো বিপদে পড়ে যাচ্ছি। তো বলতেছে যে এইটাই সিস্টেম, তোরে যদি বলে যে এইটার পজিটিভ অ্যান্সার কর, ওটা পজিটিভ অ্যান্সারই বলতে হবে। যদি তোরে বলে ওটা নেগেটিভ অ্যান্সার কর, ওইটারে আবার নেগেটিভ মানে অ্যান্সার করতে হবে। অর্থাৎ প্রশ্ন করতে উত্তর দিতে হবে, এইটাই হলো সব শেষ কথা। প্রশ্ন করতে উত্তর দিবা, আর কি। তো DsP2 হইলেও আছি আমরা, sp2d হলেও আমরা আছি, আমরা হাগিংসের পক্ষেও আছি, ওই পক্ষেও আছি। হ্যাঁ, তো দেখ এই হচ্ছে এক্সেপশনাল ম্যাটারটা। তার মানে হলো এইবার কি হইছে যে s দুইটা p আর একটা d, তার মানে sp2d। তার মানে কি করে DsP2 হয় আর কি করে sp2d হয় সেটা দেখলাম। তার মানে দুইটাই মানে মেনশন করা যায়, দুইটাই মেনশন করা হয়ও। এই কারণে টিচাররা এখন এটা দেওয়া বাদ দিয়েই দিচ্ছে এক্সামে, মানে ভাবে যে এইটা যেহেতু একটা ডিবেট, অনেক সময় এটা এখন অ্যাভয়েডই করে। তো যাই হোক, আমাদের শেখার জায়গাতে তো আমরা পিছিয়ে থাকবো না, তাই না? তো এই দুইটাই হতে পারে। হ্যাঁ, রিমেম্বার। তো জানলা তো এটাই না, জানার কথা ছিল, জানলা। ওকে, আচ্ছা এবার আসো লাস্ট পয়েন্টটা, যেটা 7 নাম্বার পয়েন্ট, যেটা 7 নাম্বার পয়েন্ট না, 7 নাম্বার পয়েন্টে বললাম কি যে প্যারাম্যাগনেটিক, মানে বলা হইতেছে যেটা প্যারাম্যাগনেটিক। তো তাহলে আমরা কি কি জানলাম, যে একটা কিছু হয় কি হইতে পারে ডায়াম্যাগনেটিক, নয়তো কি হইতে পারে প্যারাম্যাগনেটিক, এই দুইটার মধ্যে আইদার ডায়াম্যাগনেটিক অর প্যারাম্যাগনেটিক।
কেউ ডায়াম্যাগনেটিক, কেউ প্যারাম্যাগনেটিক। যারা ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে তার মধ্যে ম্যাগনেটিজম নাই। যেটা ডায়াম্যাগনেটিক তার মানে হলো ওর মধ্যে ম্যাগনেটিজম নাই, নো ম্যাগনেটিজম, তার কোনো ম্যাগনেটিজম নাই। আর যেটা প্যারাম্যাগনেটিক তার মানে তার মধ্যে ম্যাগনেটিজম আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। অর্থাৎ কে ম্যাগনেটিক, কে ম্যাগনেটিক না। ডায়াম্যাগনেটিক মানে ম্যাগনেটিক না, আর প্যারাম্যাগনেটিক হলে সে ম্যাগনেটিক। তার মানে এইটা ম্যাগনেটিক, দ্যাট মিনস এটা প্যারাম্যাগনেটিক। এখন কারা প্যারাম্যাগনেটিক, কারা ডায়াম্যাগনেটিক, এটা খুব সহজ। আজকের পরে ভুলবাও না, তোমরা জীবনেও ভুলবা না। খুবই সহজ, একটা পয়েন্ট বলে দিলেই মনে থাকবে, সারা জীবন মনে থাকবে। প্যারাম্যাগনেটিক হচ্ছে যাদের কাছে আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। যাদের কাছে কি থাকে? আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। আনপেয়ার্ড অর্থাৎ যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, না থাকলে ডায়াম্যাগনেটিক। আনপেয়ার্ড যদি থাকে তাহলে প্যারাম্যাগনেটিক, আর আনপেয়ার্ড না থাকলে ডায়াম্যাগনেটিক। তো এটা তো প্যারাম্যাগনেটিক, তার মানে এর কাছে কি আছে? আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এটা তো প্যারাম্যাগনেটিক, তার মানে এর কাছে আনপেয়ার্ড আছে। দেখো তো আছে কিনা আনপেয়ার্ড? যেটাই এক্সপ্লেনেশন যেটাই হোক, আনপেয়ার্ড তো আছে। ইলেকট্রন কি আছে? আনপেয়ার্ড আছে না? ইলেকট্রন আনপেয়ার্ড আছে। এভাবে যখন হাইব্রিডাইজেশনটা যখন শো করবা, যখন এটার ফরমেশন তোমরা আলোচনা করবা, তখনই প্রুফ হয়ে যাবে যে এর মধ্যে কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা। So that decision এটা প্যারাম্যাগনেটিক।